দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 5:15টার দিকে বৈঠকটি শুরু হয়। এই সময় তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ হচ্ছে যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। এদিকে সরকারের নজর দিতে হবে। নাহিদ বলেন, নির্বাচন কমিশন কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব করছে এবং একটি নির্দিষ্ট দলের বিপক্ষে কাজ করছে। এই বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। এদিকে এনসিপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি, দেশকে স্থিতিশীল করার জন্য। এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি, সেইভাবে আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দল। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে রয়েছেন সহকর্মী শিমুল খান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিমুল, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির নেতৃবৃন্দ আর কি বলেছেন, এবং আরো জানতে চাইছি জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকটি শেষ হয়েছে কিনা, ওই বৈঠকের আলোচনার বিশদ বিবরণ আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনেই রয়েছি। বেলা 5টা নাগাদ নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের দল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সাথে কথা বলে প্রথমেই আসলে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দরা, তারা বলেছেন শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং দলীয় পক্ষপাত করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগও কিন্তু করেছেন। এবং সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন বিভিন্নভাবে তারা আসলে সরকারের বিপক্ষে বা অভ্যুত্থানের শক্তির যে বিপক্ষে, সে বিপক্ষে কথা বলছেন। সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা বিষয়গুলো জানিয়েছেন এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যে বিষয়টি রয়েছে, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে তাগিদ জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই জামায়াতের যে যারা নেতৃবৃন্দরা রয়েছেন, তারা এখানে বিকেল সন্ধ্যা 6টার দিকে তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বের হয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। তারা জানিয়েছেন, তারা বলছেন যে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং সরকারের পক্ষে আসলে কিছু কিছু উপদেষ্টা রয়েছেন, তাদের পক্ষপাতিত্ব করছেন এবং প্রশাসনের যে রদবদলের যে ব্যবস্থাপনা রয়েছে, বড় বড় দলগুলো সেই রদবদলের বিষয়গুলো সামনে আনছেন এবং আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য এবং সমতল ভূমিতে পরিণত হয়, অর্থাৎ আপামর জনতা যারা ভোট দিতে পারে, সে বিষয়টিও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং গণভোটের যে বিষয়টি রয়েছে, সেই গণভোটের বিষয় নিয়েও কথা বলেছে। তারা জানিয়েছে যে জনগণ যদি চায় সেই গণভোট হবে এবং জনগণ যদি না চায় সেই গণভোট কিন্তু চায় না জামায়াত। এই ছিল আমার কাছ থেকে এই যমুনা থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টার বাসভবনে জামায়াতে ইসলামী এবং এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান।
জাতীয় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস তার বাসভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসব মুখর, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এ সময় রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। মিফতাহ গালিবের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করে ইসি। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে। ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে, কোনো ভয় না, কোনো শক্তি না। ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না। তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। পরে সিএএমএম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দেন। কোনো প্রেসারের কাছে নথি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখন থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, যত বেশি, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আমাদেরকে এই কালচারটা কালটিভেট করতে হবে। উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে সরকারকে এখনই কেয়ারটেকার মোডে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের স্বপদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনীতি পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকারের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিও চায় যারা অপরাধ করেছে আইনের মাধ্যমে তাদের বিচার হোক। গণতান্ত্রিক সমাজ বলতে কি বোঝায়
সেই বোঝানোর জন্য যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে। এখানে হয়তো নোট অফ ডিসেন্ট আছে, আরও দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তো সবাই এটাকে মেনে নিয়েছে। যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন রিজভী। ধন্যবাদ সবাইকে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে, আর সরকার নিরপেক্ষ ভূমিকাই পালন করছে। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কথা বলায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ উঠছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানান ডক্টর আসিফ নজরুল। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন, এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নাই। আমি মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 বুধবার এই আদেশ দেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন আগামীকাল ধার্য হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এসএম আরিফের রিপোর্ট। বুধবার সকাল 7টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ প্রিজন ভ্যানে গুম ও খুনের পৃথক 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। সকাল 8টার পরে তাদেরকে হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 সেনা কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আইনের প্রতি সম্মান দেখিয়ে সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন দাবি করে তাদের আইনজীবী জানান, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনায় স্বস্তি প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। সবাইকে আইনের মুখোমুখি করা উচিত, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে। এই 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট আসামি 34 জন। পলাতক আসামিদের বিরুদ্ধে 29 অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজির হবার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য হবে বলে আশা করছেন প্রসিকিউশন। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয়
সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকবে না BRT এর হাতে। সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হবে, পাশাপাশি প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে। BRTC প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে, আর সেসব প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। দুর্ঘটনা যদি ঘটে যায়, অনেক সময় হয় কি যে মানে রোগীকে হাসপাতালে নিতে বিলম্বের কারণে প্রাণহানি হয়। তো এইটা কমানোর জন্য আমরা এই প্রকল্পের আওতায় কতগুলো অ্যাম্বুলেন্স কিনতেছি, যেগুলো হাইওয়েতে থাকবে, যাতে করে দ্রুত আহত এবং ব্যক্তিদেরকে হাসপাতালে নিয়ে যেয়ে তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়। তো আমরা আশা করতেছি যে আমরা যেসব পদক্ষেপগুলো নীতিগত এবং যেসব প্র্যাকটিক্যাল সার্ভিস প্রোভাইড করতেছি, আমরা সবাই আশা করব যে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে, এবং এইটার জন্য কিন্তু যেটা বলতেছিলাম যে সবার সচেতনতা দরকার। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, আগামী নির্বাচনের প্রক্রিয়া ও মাঠ পর্যায়ের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি জানান, প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি, তবে কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে প্রত্যাশা এনসিপির। ওরা সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না, এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে, এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিতর্ক, সেইটার খুব শিগগিরই সমাধান হবে। শরীয়তপুর জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025-এর অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীতে বিশেষ অভিযান চালাচ্ছেন মাঝিরঘাট নৌ পুলিশ। দীর্ঘটানা 22 দিনের অভিযানে আজ 19তম দিনের অভিযান চলছে। মাঝিরঘাট নৌ পুলিশের ইনচার্জ নিষেধাজ্ঞার সময় দীর্ঘদিন ধরে বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে আসছেন। আইন প্রয়োগে একাধিক মোবাইল কোচ ব্যবহার করা হচ্ছে। দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সরকারি আইন বাস্তবায়নে তারা বিশেষ ভূমিকা রাখছেন। নৌ পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, মাঝিরঘাট থানার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন, সুরেশ্বর ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল সহ নৌ পুলিশের একাধিক সদস্য। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টন প্রেস ক্লাব সড়কে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এতে ওই সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর 1টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ী শিক্ষকরা। কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে তারা সড়কে বসে পড়েন। এতে পল্টন প্রেস ক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেসুর রহমান বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার সড়কে আসতে হয়েছে। সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনও কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 3 আসামির মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার সিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়। আদালত সূত্রে জানা গেছে, এবছরের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে
নানাবাড়ি যাওয়ার পথে শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তিনি নিজেই বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।